এবার হচ্ছে আসেন শুরু করব। হেডিং লেখেন বিন্যাস ও সমাবেশের পার্থক্য। লাস্ট দিন হচ্ছে যেখান থেকে শেষ করছিলাম, শরীরটা আজকে ভালো না, উদয় হচ্ছে চিল্লাচিল্লি করাস না। লাস্ট যেদিন শেষ করছিলাম যেখান থেকে, ওখান থেকে হচ্ছে শুরু করব। হেডিং লেখেন বিন্যাস ও সমাবেশের পার্থক্য। সমাবেশের ক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত যেই পার্টটুকু দেখে আসছি সেখানে আমরা শুধুমাত্র বিন্যাস নিয়ে কথাবার্তা বলছি। আজকের থেকে হচ্ছে আমাদের শুরু হবে হচ্ছে সমাবেশের পার্ট। সমাবেশের পার্টটুকু, সমাবেশ মানে হচ্ছে বাছাই করে নেওয়া বা বেছে নেওয়া। বিন্যাস মানে হচ্ছে সাজানো। এখানে এই জিনিসটা একটু খেয়াল রাখেন, সমাবেশের ক্ষেত্রে কিন্তু অর্ডার ইম্পর্টেন্ট না, বিন্যাসের ক্ষেত্রে কিন্তু অর্ডার ইম্পর্টেন্ট। বিন্যাসের ক্ষেত্রে অর্ডার ইম্পর্টেন্ট, সমাবেশের ক্ষেত্রে অর্ডার ইম্পর্টেন্ট না। কম্বিনেশন মানে হচ্ছে শুধুমাত্র সিলেকশন, পারমুটেশন মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এই জিনিসটা একটু খেয়াল রাখেন, ঠিক আছে? এখন এই জিনিসটা একটু দেখেন, ধরেন আমাদের কাছে তিনটা অবজেক্ট আছে এ বি সি। তিনটা অবজেক্টকে আমরা কত উপায়ে সাজাইতে পারি? কি শিখাইছিলাম বলেন তো? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায় না? তিনটা ভিন্ন ভিন্ন বস্তুকে কত উপায়ে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 উপায়ে। একটু চেক করে দেখেন তো এদের অ্যারেঞ্জমেন্টটা কি কি হওয়া পসিবল। এ বি সি এই একটা সিকোয়েন্স হওয়া পসিবল, একটা সিকোয়েন্স হওয়া পসিবল এ সি বি। আসেন, এ সি বি এটা একটা সিকোয়েন্স হওয়া পসিবল, বি এ সি এটা একটা সিকোয়েন্স হওয়া পসিবল, সি এ বি এটা একটা সিকোয়েন্স, বি সি এ সি বি এ। টোটাল হচ্ছে এই 6 উপায়ে এদেরকে সাজানো যায়। টোটাল 6টা উপায়ে এদেরকে সাজানো যায়। বিন্যাস হচ্ছে এই 6টা, এখানে অর্ডার ইম্পর্টেন্ট। অর্ডার ইম্পর্টেন্ট হইলে সেটাতে বলবো বিন্যাস, অর্ডার ইম্পর্টেন্ট না হইলে বলবো সমাবেশ। যেমন দেখেন, এই যে 6টা বিন্যাস আপনি পাইছেন, এই 6টা অ্যারেঞ্জমেন্টকে আমরা বলবো একটা সমাবেশ। 6টা বিন্যাস মিলা তৈরি করছে কি একটা সমাবেশ বা একটা কম্বিনেশন, যেখানে অর্ডার ইম্পর্টেন্ট না। কম্বিনেশনের ক্ষেত্রে অবজেক্ট আছে কিনা সেটা হইলেই আমার কাজ হয়ে গেছে, কোন অর্ডারে আছে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না। যেমন ধরেন আমি আপনাদের বাংলাদেশ টিম সাজাইতে বলছি, বাংলাদেশ টিমে প্লেয়ার থাকবে কয়জন? ক্রিকেট টিমে প্লেয়ার থাকবে কয়জন? 11 জন। এই 11 জনের নামের লিস্ট কোন সিকোয়েন্সে আছে সেটা কি ইম্পর্টেন্ট? নামের লিস্টে কোন কার নাম আগে আছে কার নাম পরে আছে এটা তো ইম্পর্টেন্ট না। নাম থাকলেই হয়েছে, যে টিমে খেলতে পারতেছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। টিমে যদি খেলতে পারে ওইটারে আমরা বলি হচ্ছে সমাবেশ। যে অর্ডার কোন অর্ডারে আছে সেটা ইম্পর্টেন্ট না আমার কাছে, যদি অর্ডার ইম্পর্টেন্ট হয় তখন সেটারে আমরা কি বলবো? বিন্যাস। তাহলে এখন দেখেন, এই যে 6টা বিন্যাস ছিল, 6টা বিন্যাস মিলা কয়টা সমাবেশ বানাইছে? একটা সমাবেশ। 6টা বিন্যাস মিলা, 6টা পারমুটেশন মিলা কয়টা বিন্যাস সমাবেশ বানাইছে? একটা, একটা কম্বিনেশন। এখন আসেন তো এই কথাটা যে বলা যায় কিনা যে আর ফ্যাক্টোরিয়াল। দেখেন আমাদের এখানে বিন্যাস ছিল কত? 3 ফ্যাক্টোরিয়াল না? তিনটা বস্তু ছিল, তিনটা বস্তুকে কত উপায়ে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে এখন আমি এই কথা লিখতে পারি কিনা যে আর ফ্যাক্টোরিয়াল বিন্যাস, আর ফ্যাক্টোরিয়াল কি বিন্যাস মানে একটি সমাবেশ। তাহলে ঐকিক নিয়ম করবেন, একটা বিন্যাস মানে কতগুলা সমাবেশ হবে? 1/r ফ্যাক্টোরিয়াল। এনপিআর সংখ্যক বিন্যাস মানে কত হবে? এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। যে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু কত উপায়ে সাজানো যায় সেটারই তো আমরা বলছিলাম এনপিআর। এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু কত উপায়ে সাজানো যায় সেটারই বলছিলাম এনপিআর। ঐকিক নিয়মে পাইতেছি এতগুলা সমাবেশ তৈরি হবে। এনপিআর এর ফর্মুলা বসান। এনপিআর এর ফর্মুলা কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই নিচের আর ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে আপনি যদি আরেকটু সিম্পলিফাই করেন তাহলে কি পাবেন? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটার এই ঢং করে আমরা বলি এনসিআর। এনসিআর মানে কি? এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু কত উপায়ে বাছাই করা যায়। এনসিআর মানে হচ্ছে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু কত উপায়ে বাছাই করা যায়। এই অংশটুকু আগে একটু তুলে নেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক, বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক। প্রথমে আমরা পার্থক্যটা বুঝাইছি যে অর্ডার যদি ইম্পর্টেন্ট হয় তাহলে সেটা বিন্যাস, আর যদি অর্ডার ইম্পর্টেন্ট না হয় তাহলে সেটা সমাবেশ। এইখানে এসে আমরা সম্পর্ক বের করতেছি, এইখানে এসে বের করতেছি হচ্ছে সম্পর্ক। এইটুকু একটু তুলে নিন। এখান থেকে দেখেন তো এই কথাটুকু বলা যায় কিনা যে এনসিআর
এটা মানে হবে হচ্ছে এনসিআর মানে হবে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই একটা ফর্মুলাই ইম্পর্টেন্ট, বা এই একটা ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করব। এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এই একটা কথাই হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। এখান থেকে আমরা আরেকটু ডিসিশনে যাব, ফার্দার ডিসিশনের দিকে যাব, সেটা আরেকটু পরে। এনসিআর এটা মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন তো এই আরেকটা কথা বলা যায় কিনা এখানে, সেটা হচ্ছে যে ভাই এই যে এখানের এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ছিল, এই অংশটুকু কি এনপিআর না? এই অংশটুকু হচ্ছে এনপিআর, তাই না? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, এই অংশটুকু কি এনপিআর। তাহলে এই কথা বলতে পারবেন কিনা আপনি যে আর ফ্যাক্টোরিয়াল ইনটু এনসিআর, আর ফ্যাক্টোরিয়াল ইনটু এনসিআর এটা মানে হচ্ছে এনপিআর। এইটা হচ্ছে বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন পারমুটেশন এন্ড কম্বিনেশন। এইটা হচ্ছে বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক। এই যে নিচের যে আর ফ্যাক্টোরিয়াল ছিল, নিচের আর ফ্যাক্টোরিয়ালটুকুকে বাম পাশে পাঠিয়ে দিবেন। নিচের আর ফ্যাক্টোরিয়ালটুকু বাম পাশে এসে কি হবে? গুণ হবে না? নিচের আর ফ্যাক্টোরিয়ালটুকু বাম পাশে এসে কি হবে? গুণ। আর এই পাশে যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল আছে, এইটুকুই তো এনপিআর। এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, এইটুকুই এনপিআর। তাহলে এনপিআর ইকুয়াল টু কত লিখতে পারবো? আর ফ্যাক্টোরিয়াল ইনটু এনসিআর। ঠিক আছে, মনে থাকবে? ওকে, এইটুকু তোলা হয়েছে সবার, এইটুকুতে কারো কোনো ঝামেলা? ঠিকঠাক? ওকে, এইটুকু যদি ঠিকঠাক থাকে, এইটুকু যদি ঠিকঠাক থাকে, এইটার উপর বেস করে হচ্ছে আমাদের ফার্দার হচ্ছে সামনের দিকে আগাইতে হবে। সমাবেশের মধ্যে সম্পর্ক, নিচের হচ্ছে সম্পর্ক যে যদি আমার কাছে বিন্যাস দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা হচ্ছে সমাবেশ সংখ্যা বের করতে পারি, যদি সমাবেশ সংখ্যা দেওয়া থাকে তাহলে সেখান থেকে বিন্যাস সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ লাগিয়ে দেবো। এবার পরের হেডিং লিখবেন, পরের হেডিং লেখেন সম্পূরক সমাবেশ, কমপ্লিমেন্টারি কম্বিনেশন। সম্পূরক সমাবেশ বা কমপ্লিমেন্টারি কম্বিনেশন। হেডিং লিখবেন হচ্ছে সম্পূরক সমাবেশ বা কমপ্লিমেন্টারি কম্বিনেশন। জিনিসটা আমি একটু পরে বুঝাবো, আগে হচ্ছে ম্যাথমেটিক্যালি কয়েকটা জিনিস একটু দেখে নিই। প্রথমেই ধরেন আমি আপনাকে 4C1 এর ভ্যালু বের করতে দিলাম, এটা তো আসেন। প্রথমেই আমি আপনাকে 4C1 এর ভ্যালু বের করতে দিলাম। 4C1 এর ভ্যালু ক্যালকুলেটর থেকেও বের করা যায়, আপাতত আমরা একটু ম্যানুয়ালি বের করে দেখব। বলেন এনসিআর এর ফর্মুলা কি শিখছি? এনসিআর এর ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। আসেন, এনসিআর এর ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। তাহলে ভ্যালুগুলা বসান। উপরে কি বসবে বলেন? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। দেখেন তো ফর্মুলা বসাই যে এটাই বসে কিনা। এনসিআর এর ফর্মুলা কি বলে? উপরে বসবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। কোন আপত্তি আছে? এবার বলেন 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 24। 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 24। তাহলে উপরে 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বসাই দিলাম 24, 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, আর নিচে 4 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল থেকে 4 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল না? 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 6 ইনটু 1 করলে আলটিমেটলি 6ই থাকে। তাহলে বলেন তো 4 6 24 হয় না? 4 6 24। তাহলে 4C1 এর ভ্যালু কত? কত আসছে? 4। একটু নিজেরা এই জিনিসটা একটু ক্যালকুলেট করে দেখবেন। আচ্ছা আমি ক্যালকুলেট করেই দেখাই, আমার জন্য তো ক্যালকুলেট করাটা সোজা। এই যে 4C2 আছে, 4C2 এর ভ্যালু দেখেন তো এটাই আসে কিনা। আপনি একটু কষ্ট করে ফর্মুলাটা বসান, কষ্ট করে একটু ফর্মুলাটা বসান। ফর্মুলা যদি একটু কষ্ট করে বসান তাহলে দেখেন আপনার কাছে কি থাকে। উপরে থাকে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে 24 থাকবে, নিচে দেখেন নিচে কিন্তু আলটিমেটলি 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2,
4 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, সো আলটিমেটলি 24/4 6 থাকতেছে। নিচে হচ্ছে 4C2 না, এটা একটু ভুল হইছে, এটা হচ্ছে 4C3, সরি এটা একটু ভুল হইছে, এটা একটু কারেকশন করে নেন, এটা হবে হচ্ছে 4C3 তাইলে এটা হবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল। তাইলে আমার কাছে থাকবে কত, থাকবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, হ্যাঁ এবার থাকবে হচ্ছে 4। ঠিক আছে, ওটা একটু ভুল হয়ে গেছিল, টাইপিং মিস্টেক। 5C2 5C3, হ্যাঁ পরেরটা ঠিক আছে। 5C2 এর ভ্যালুটা আপনারা একটু নিজেরা বের করেন তো, অথবা ক্যালকুলেটর দিয়েও করা যায়। ক্যালকুলেটরে একটু 5C2 বসায় 5, তারপর শিফট চাইলো ভাগ 2। 5C2 এর ভ্যালু একটু ক্যালকুলেট করে দেখবেন। 5C2 এর ভ্যালু আসে ভাইয়া 10। 5C3 এর ভ্যালুও দেখেন তো 10 আসে কিনা। 5C2 এর ভ্যালু আসবে 10, 5C3 এর ভ্যালুও ক্যালকুলেট করে দেখবেন 10ই আসে। ওই যে ফর্মুলা বসাই দিব, মেইন ফর্মুলা বসাই দিয়েও করতে পারি, ক্যালকুলেটরেও করতে পারি, এটা আপনার ইচ্ছা। 3C1 এর ভ্যালু দেখবেন 3 আসতেছে, 3C2 এর ভ্যালুও 3 আসতেছে। 3C1 এর ভ্যালু হচ্ছে 3, 3C2 এর ভ্যালু হচ্ছে 3। এই জিনিসটারে ফিল করা যায় কেমনে, আসলে একটু ফিল করার ট্রাই করি। দেখেন ভ্যালু তো সেম আসতেছে ম্যাথমেটিক্যালি, আমি বুঝতেছি। এই যে দেখ 4C1 আর 4C3 এই দুইটা ভ্যালু সেম আসছে না, দুইজনেরই ভ্যালু হচ্ছে 4। দুইজনেরই ভ্যালু কত, দুইজনেরই ভ্যালু হচ্ছে 4, দুইজনেরই ভ্যালু হচ্ছে 4। 4C1 এর মিনিং কি একটু বলেন তো আমাকে। 4C1 এর মিনিং কি? এনসিআর এর মিনিং কি শিখাইছি একটু আগে। এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু কত উপায়ে বাছাই করা যায়। এনসিআর এর মিনিং কি ছিল? এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু কত উপায়ে বাছাই করা যায়। তাহলে 4C1 এর মিনিং কি হবে? চারটা বস্তু থেকে একটা বস্তু কত উপায়ে বাছাই করা যায়। এখানে কি অর্ডার ইম্পর্টেন্ট? অর্ডার ইম্পর্টেন্ট না, আমি জাস্ট বাছাই করতেছি, আমার কাছে বস্তুগুলো থাকলেই হয়েছে, কোন অর্ডারে আছে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না। 4C1 মানে হচ্ছে চারটার থেকে একটা বস্তু বাছাই করা। একটু চিন্তা করে বলেন তো, চারটার থেকে একটা বস্তু বাছাই করা যেই কথা, চারটার থেকে তিনটা বস্তু বাদ দিয়ে দেওয়া একই কথা না? এই যে একটু আগে আমি আপনাদের বাংলাদেশ টিমের কথা বলছি, ধরেন বাংলাদেশ টিমে 16 জন প্লেয়ার আছে, 16 জন প্লেয়ার কি মাঠে খেলবে? মাঠে খেলবে কয়জন? 11 জন। এখন আপনি এক কাজ করলেন, 16 জন থেকে 11 জনকে বাছাই করলেন, যেই রেজাল্ট আসবে 16 জন থেকে যদি 5 জনকে বাদ দিয়ে দেন, রেজাল্ট কি সেম না? যে ভাই 16 জন থেকে 11 জন খেলা যেই কথা, 16 জনের থেকে 11 জন মাঠে খেলবে আর 16 জন থেকে 5 জন বাদ যাবে, দুইটা কথা কি সেম না? 16 জন থেকে 11 জন মাঠে খেলা যা, 16 জন থেকে 5 জন বাদ দেওয়া কিন্তু একই কথা। এখানেও আমরা সেম কাজটাই করতেছি, চারটা বস্তু থেকে একটা বস্তু বাছাই করা যেই কথা, চারটা বস্তু থেকে তিনটা বস্তু বাদ দিয়ে দেওয়া একই কথা। এই টপিকটারই আমরা বলি হচ্ছে সম্পূরক সমাবেশ। যদিও এখন অঙ্ক করতে যায় আমরা দেখবো যে এই জিনিসটা আমাদের খুব বেশি একটা কাজে লাগবে না, কিন্তু আপনাদের যখন একটু পরে, মানে এই যে কয়েকদিন পরে যখন দ্বিপদী বিস্তৃতি পড়াবো সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5, ওটা যখন পড়াবো তখন যাই দেখবেন বেশ কিছু অঙ্কের মধ্যে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগতেছে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখেন। এখন দেখেন তো এইটারে জেনারেল ফরম্যাটে আপনি এমনি লিখতে পারেন কিনা, যে এন সংখ্যক বস্তু থেকে 8 সংখ্যক বস্তু বাছাই করা যেই কথা, এন সংখ্যক বস্তু থেকে n মাইনাস 8 সংখ্যক বস্তু বাদ দিয়ে দেওয়া একই কথা। এন সংখ্যক বস্তু থেকে 8 সংখ্যক বস্তু বাছাই করা যেই কথা, এন সংখ্যক বস্তু থেকে n মাইনাস 8 সংখ্যক বস্তু বাদ দিয়ে দেওয়া একই কথা। এইটারে আমরা বলবো হচ্ছে জেনারেল ফরম্যাট। ঠিক আছে, বা এটাই হচ্ছে সম্পূরক সমাবেশের জেনারেল ফরম্যাট। এন সংখ্যক বস্তু থেকে 8 সংখ্যক বস্তু বাছাই করা যেই কথা, এন সংখ্যক বস্তু থেকে n মাইনাস 8 সংখ্যক বস্তু বাদ দিয়ে দেওয়া একই কথা। অনেক সময় দেখবেন আপনারা বিশেষ করে ক্লাস 9 10 এ থাকতে এই টাইপের এমসিকিউ অনেক সময় ফেস করছিলেন। ক্লাস 9 10 এ আপনাদের দ্বিপদী বিস্তৃতি ছিল না, দ্বিপদী বিস্তৃতিতে দেখবেন যে হুটহাট করে এরকম বেশ কিছু এমসিকিউ দিয়ে দিছে যে 5cx ইকুয়াল টু 5cx না তো কি জানি দেওয়া থাকতো এরকম, ধর যে এরকম কিছু একটা বলছে 5c2 ইকুয়াল টু হচ্ছে 5c। আচ্ছা এমনি চিন্তা কর যে আমার কাছে এরকম কিছু একটা দেওয়া আছে যে nc2 ইকুয়াল টু nc3, nc2 ইকুয়াল টু nc3 হলে n ইকুয়াল টু কত। এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু আপনাদের প্রায় সময় আসবে, এসএসসি পরীক্ষাতে প্রায় সময় আসবে। এই এমসিকিউ গুলো আমরা অ্যানসার করব কেমনে, বা এই এমসিকিউ গুলোর আসলে ট্রিক কি, আপনি কেমনে বুঝবেন যে n এর ভ্যালু কত হবে?
ট্রিকটা খুবই সোজা। একটু দেখতো দুইটা সমাবেশ সমান হইতেছে কখন? দুইটা দুইটা সমাবেশ সমান হইতেছে কখন? দুইটা সমাবেশ যদি সমান হয়, উপরে কিন্তু দুইজনের সেম জিনিসই থাকা লাগবে। উপরে যদি এখানে ঘোড়ার ডিম থাকে, এখানেও কি থাকা লাগবে? ঘোড়ার ডিমই থাকা লাগবে। একটু চেক করেন তো, নিচে যে দুইটা টার্ম আছে এদের দুইজনের যোগফল কি উপরেরটা সমান না? নিচে এক জায়গায় আছে কত? এক জায়গায় আছে হচ্ছে আর, আরেক জায়গায় কত আছে? আরেক জায়গায় আছে এন মাইনাস আর। এই দুইটার যোগ কর, আর এন মাইনাস আর, এদের দুজনের যোগ করলে কত আসবে? এন আসবে না? তাহলে দেখতো এখানে নিচে কত আছে? 2। এখানে নিচে আছে কত? 3। 3 আর 2 যোগ করলে কত আসবে? 5। তাহলে এন এর ভ্যালু কত? 5। শেষ। ঠিক আছে, এই টাইপের এমসিকিউ গুলা সলভ করা আসলে খুবই সোজা। আপনারা 9 10 থাকতে কি করতেন? আপনারা 9 10 থাকতে অপশন দেওয়া থাকতো না, আপনারা ক্যালকুলেটরে বসায় হয়তো অপশন চেক করতেন যে এর মান কোনটা বসাইলে দুইটা মান সমান আসতেছে। এই কাজ কিন্তু করারই দরকার নেই। আপনি খালি নিচের দুইটারে যোগ করবেন, নিচের দুইটার যোগফল কিসের সমান আসবে? উপরেরটার সমান। নিচের দুইটার যোগফল কিসের সমান আসবে? উপরেরটার সমান। কথা কি বুঝছি নাকি বুঝি নেই? নিচের দুইটার যোগফল আসবে, উপরেরটা সমান। নিচের দুইটার যোগফল আসবে, উপরেরটা সমান। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। বিন্যাস সমাবেশের মধ্যে এই পার্টটুকু আমাদের কাজে লাগবে না, আমরা এই পার্টটুকু আপনাদের রেডি করে রাখলাম শুধুমাত্র ওই দ্বিপদী বিস্তৃতি বাইনোমিয়াল এক্সপেনশন পড়ানোর জন্য। দ্বিপদী বিস্তৃতিতে যায় এই কনসেপ্ট আমাদের কাজে লাগবে, বিন্যাস সমাবেশে এই কনসেপ্ট আমাদের খুব বেশি একটা কাজের না। ঠিক আছে, আচ্ছা এইবারে আসেন ওই যে জেনারেল ফরম্যাট আপনাদের অলরেডি লেখা দিছি, এটা তুলে নিছেন না? জেনারেল ফরম্যাট তোলা আছে, এনসিআর ইকুয়াল টু কত? এনসি এন মাইনাস আর, তোলা আছে? ওকে, এবার আসেন, এবার হেডিং লাইন হচ্ছে আচ্ছা ম্যাথমেটিক্যাল প্রুফটা একটু দেখাই দিই যে ভাই আমরা তো এতক্ষণ পর্যন্ত যে প্রুফটা করছি সেই প্রুফটা হচ্ছে যে অ্যানসার সমান আসে। এই যে 4C1 এর অ্যানসার যা 4C3 এর অ্যানসারটা, আমরা তো অ্যানসার সমান দিয়ে হচ্ছে প্রুফটা করছি। বাট ম্যাথমেটিক্যালিও আমি একটু প্রুফ করে দেখতে চাই। এই যে এই ফরম্যাটটা যে আমি লিখছি, এই ফরম্যাটটা যে আমি লিখছি, এই ফরম্যাটটা যে অ্যাকচুয়ালি ট্রু সেটা আমি একটু বের করে দেখতে চাই। এই ফরম্যাটটা যে অ্যাকচুয়ালি ট্রু সেটা একটু বের করে দেখতে চাই। তো বের করার জন্য আমরা কি করব? রাইট সাইডটা আগে একটু তুলে ফেলাইতাম। তাহলে লেখেন রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে এনসি এন মাইনাস আর, এটাই তো ছিল নাকি? এনসিআর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর। তাহলে রাইট সাইড আগে তুললাম। এবার আসেন, একটু আগে জেনারেল ফরম্যাটটা সরি এনসিআর এর ফর্মুলা আপনারা কি শিখছেন বলেন? উপরে কি বসবে? উপরে বসবে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। উপরে বসবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। তাহলে নিচে বসাবো হচ্ছে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস এন প্লাস আর এর ফ্যাক্টোরিয়াল। দেখেন তো এইটা বুঝেন নাই এরকম কেউ আছেন? এইটা বুঝেন নাই এরকম কেউ আছেন? মান বসাইছি, খালি এনসিআর এর ফর্মুলা ভ্যালু বসাইছি, এনসিআর এর ফর্মুলা ভ্যালু বসাইছি। উপরে কি বসানোর কথা? এই যে দেখেন যারা যারা বুঝেন নাই সাইডে আমি তাদের জন্য আবার জনকল্যাণের সুবিধার্থে ফর্মুলাটা একটু লেখা দিতেছি। এই যে দেখেন এনসিআর এর ফর্মুলা কি ছিল একটু আগে শিখছে তো? এনসিআর এর ফর্মুলা ছিল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, এটাই তো ছিল। ঠিক আছে, ওই ফর্মুলাটি এখানে বসাই দিছি। উপরে এন ফ্যাক্টোরিয়াল বসবে, নিচেরটার ফ্যাক্টোরিয়াল বসবে নিচে, উপরেরটা নিচেরটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল আবার গুণাকারে থাকবে। উপরেরটা নিচেরটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল আবার কি আকারে থাকবে? গুণাকারে। বসাই দিছি। এবার বলেন নিচে কাটাকাটি যায় কে কে? এন আর মাইনাস এন এরা দুজন ক্যান্সেল আউট হয়ে যায় না? থাকে কত? আর এর ফ্যাক্টোরিয়াল রয়ে যায়। তার মানে আপনি পরের লাইনে এই কথা লিখতে পারেন কিনা, উপরে আছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। দেখেন তো এই জিনিস থাকে কিনা? ঠিক আছে, এই জিনিসটাকেই কি আপনি একটু আগে এনসিআর বলছেন না? দেখেন তো এনসিআর মানে কি? এটাই না, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা ইকুয়াল টু আপনি এনসিআর বলতে পারবেন নাকি পারবেন না? এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই প্রমাণ জীবনেও পরীক্ষায় আসবে না। সম্পূর্ণ সমাবেশ এই জিনিস আপনাদের পরীক্ষায় জীবনেও কখনো আসবে না। জাস্ট হচ্ছে যখন দ্বিপদী বিস্তৃতি পড়বেন ওই টাইমে যেন আপনি একটু আগায় থাকতে পারেন, বা ওই টাইমে যেন মনের মধ্যে কোশ্চেন না আসে যে ভাই হুট করে এক লাইনের পরিবর্তে আরেক লাইন কোত্থেকে লেখা পালাইলেন। তার কারণে আমি রেডি করাই দিলাম, যদিও আমি জানি যে আপনাদের এটা আসলে মনে থাকবে না। ঠিক আছে, আপনাদের তো আসলে বয়স হয়ে গেছে, সো এই জিনিস মনে রাখাটা আপনাদের জন্য কষ্টকর। বাট তারপরেও আমার কাজ ছিল এটা পড়াই দেওয়া, আমি পড়াই দিছি।
মানে যখন দ্বিপদী বিস্তৃতি পড়াবো, দ্বিপদী বিস্তৃতি পড়ানোর সময় এটা আরেকবার একটু পড়ে আসেন, ঠিক আছে? এটা আরেকবার একটু পড়ে আসেন, দ্বিপদী বিস্তৃতিতে কাজ লাগবে। এইটুকু পর্যন্ত তোলা হয়েছে, এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে বা বুঝছি ঠিক কত? এইবার আসেন অ্যাকচুয়াল জিনিসপত্র এখন আমার লাগবে, এটা হচ্ছে প্যাসকেলের অভেদ বা প্যাসকেলস আইডেন্টিটি। কোশ্চেনটা আগে একটু তুলে ফেলার দেখাও যে শো দ্যাট এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস ওয়ান সিআর। এনসিআর প্লাস, এটা পরীক্ষায় ক নাম্বারের জন্য আসতে পারে। এটার নাম যে প্যাসকেলের অভেদ বা প্যাসকেলস আইডেন্টিটি, সেটা অনেক সময় আপনাদের টিচাররা আপনাদের বলে না, টিচাররা হচ্ছে জাস্ট অঙ্কটা করাই দিয়ে চলে যায়, ঠিক আছে? অঙ্কটা তো করবোই, অঙ্কটার সাথে সাথে এটার নামটা একটু খেয়াল রেখেন, এটা বলা হয় হচ্ছে প্যাসকেলের অভেদ বা প্যাসকেলস আইডেন্টিটি, ঠিক আছে? এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস ওয়ান সিআর। অনেক সময় এই একটা জিনিস দিয়ে আপনার অনেক বড় ক্যালকুলেশন অনেক সহজে করে ফেলানো যায়, অনেক বড় ক্যালকুলেশন অনেক সহজে করে ফেলানো যায়, ঠিক আছে? এই টাইপের জিনিসপত্রগুলো আপনাদের ভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগবে, যেখানে আপনার ক্যালকুলেটর হাতে থাকবে না, যেখানে হচ্ছে আপনার ম্যানুয়াল ক্যালকুলেশন করা লাগবে, মুখে মুখে ক্যালকুলেশন করা লাগবে, তখন এই টাইপের ক্যালকুলেশনগুলো আপনার কাজে লাগবে। লেফট সাইডটা একটু তুলে ফেলান। লেফট সাইডে কি আছে? লেফট সাইড হচ্ছে এনসিআর, লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান। ফর্মুলা বসাই দেবো। একটু আগে ফর্মুলা কি শিখে আসছেন বলেন? এনসিআর এর ফর্মুলা কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এনসিআর এর ফর্মুলা কি এটা না? তাইলে বলেন তো এনসিআর মাইনাস ওয়ান এই জায়গায় আপনি কি বসাইতে পারবেন? এনসিআর মাইনাস ওয়ান এই জায়গায় কি বসাবো বলেন? উপরে তো n ফ্যাক্টোরিয়ালই বসবে, উপরে n ফ্যাক্টোরিয়ালই বসবে, নিচে বসবে r মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। দেখেন তো এরকম হয় না? এইটুকুতে কারো কোনো আপত্তি আছে কিনা? এইটুকুতে কারো কোনো আপত্তি আছে? ঠিকঠাক? এইটুকু ঠিক আছে? ফর্মুলা বসাইছি এখানে, জাস্ট হচ্ছে ফর্মুলা বসাইছি। এখন তো আমার হচ্ছে লসাগু নেওয়া লাগবে, এলসিএম নেওয়া লাগবে। এখন লসাগু নেওয়ার জন্য আমরা একটু কিছু কিছু জায়গায় একটু চালাকি করব। লসাগু নেওয়ার জন্য কিছু কিছু জায়গায় একটু চালাকি করব। চালাকিটা কি দেখেন, এই যে এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে, এই আর ফ্যাক্টোরিয়ালকে আপনি লিখতে পারেন কিনা আর ইনটু আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়ালকে কত লিখতে পারবেন? আর ফ্যাক্টোরিয়ালকে লিখতেই পারেন আর ইনটু আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। দেখেন তো এইটা লিখলে কেউ মাইন্ড করবেন কিনা? আর ফ্যাক্টোরিয়ালকে কি লিখবো? আর ইনটু আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। কি শিখাইছিলাম? যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সেই সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। মনে আছে না? খায় বলেছেন? মনে আছে? প্লাস বাকি সবকিছু অ্যাজ ইট ইজ আছে, প্লাস পরেরটাতে আপনি যেই কাজ করবেন, এই যে n মাইনাস আর প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল আছে, এটারও একটু ঢং করে লিখবো। এটাকে ঢং করে আপনি লিখবো n মাইনাস আর প্লাস ওয়ান ইনটু n মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল। দেখেন এখানেও সেম লজিক অ্যাপ্লিকেবল কিনা, যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সেই সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। বলা যাবে নাকি যাবে না? যাবে। কোন আপত্তি আছে কারণ? সেম লজিক অ্যাপ্লাই করছি। এখন বলেন তো লসাগু কত আসবে? লসাগু কত আসবে? এলসিএম কত? হ্যাঁ, লসাগু কত? বেশি বেশি বড় হয়ে গেছে। দেখ লসাগু মানে কি? কমন ইনটু আনকমন না? কমন যারা যারা আছে তাদেরকেও রাখবো, আনকমন যারা যারা আছে তাদেরকেও রাখবো। কমন কারা কারা আছে বলেন তো? লসাগু মানে কি সবগুলা শুধুমাত্র কমন নিলে হবে? কমন আর কমন গুলো সবগুলারই নিতে হবে। লসাগু হবে হচ্ছে আর ইনটু আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস আর প্লাস ওয়ান ইনটু n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? কমন আনকমন সবগুলারই লসাগু নিতে হবে। কমন আনকমন সবগুলারই লসাগু হিসেবে নেওয়া হবে। n মাইনাস আর
প্লাস 1 কি ফ্যাক্টরিয়ালের মধ্যে n মাইনাস r এটা বিটানটা যে পিটাবো এইটার ফ্যাক্টোরিয়াল মানে কি এই সংখ্যা ইনটু তার আগের সংখ্যা ফ্যাক্টোরিয়াল, তার আগের সংখ্যা ফ্যাক্টোরিয়াল মানে কি এক কম, ঠিক আছে, এক কম মানে কি ওই এক তো থাকবে না। এবার বলেন n ফ্যাক্টোরিয়ালের সাথে যা গুণ হবে কত, দেখেন এইখানে নিচে আছে কে কে একটু বুঝছেন, এখানে নিচে কি এই তিনটা জিনিস আছে না, এই তিনটা জিনিস আছে, এইটা বাদে আর কে আছে লসাগুতে, এইটা বাদে লসাগুতে আর কে আছে বলেন, n মাইনাস আর প্লাস 1 এই একটা জিনিসই আছে না লসাগুতে এক্সট্রা, এই জিনিসটা যায় উপরের n ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ হবে না। নরমাল ভগ্নাংশের যোগ বিয়োগ করার সিস্টেম কি, যোগ বিয়োগ করার সিস্টেম তো এটাই, যে এই জিনিসটারে এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগশেষ থাকবে হচ্ছে এইটা, এই ভাগশেষটা যায় উপরের n ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ হবে, তাই তো? তাহলে আসলে লেখা ফেলাই n ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস আর প্লাস 1 প্লাস n ফ্যাক্টোরিয়াল ইনটু পরেরটার সাথে গুণ হবে কত বলেন তো, পরেরটার সাথে গুণ হবে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, পরেরটার সাথে গুণ হবে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। বলেন এইটুকুতে কারো কোনো আপত্তি আছে কিনা, এইটুকুতে কারো কোনো আপত্তি আছে কিনা বলেন, বল ভাই ওই টার্মটা কি কোনো ফ্যাক্টরিয়ালের সাথে আর আছে এই যে কোনটা, n মাইনাস r প্লাস 1 যেটা, এইটা হ্যাঁ এই পার্টটা, এই যে এই পার্টটা যে উপরে যায় গুণ হয়েছে, মানে এটার সাথে কোনো ফ্যাক্টোরিয়াল নেই, হ্যাঁ এটার সাথে তো আর কোনো না ফ্যাক্টরিয়াল এটার সাথে কেন ফ্যাক্টোরিয়াল থাকবে, এটার ফ্যাক্টোরিয়ালের বদলেই তো এইটুকু, চলে ঠিক আছে? গেছে। এইটুকুতে কারো কোনো আপত্তি? এবার বলেন উপর থেকে কত কমন যাবে, উপরে কি সবকিছু ঠিকঠাক মতো লিখছি, n মাইনাস আর প্লাস 1 n ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে তো আসলে লাভ নেই। আর ফ্যাক্টরিয়াল কেন আর হবে না, এটাই দেখতেছি উপরে শুধুমাত্র আর যাবে, এখানে তো আর ফ্যাক্টোরিয়াল। এবার বলেন উপর থেকে কত কমন যায়, এই উপর থেকে কত কমন নিতে পারবো, n ফ্যাক্টোরিয়াল কমন যাবে, n ফ্যাক্টোরিয়াল কমন নিলে কাটাকাটি যাবে কত, আর আর কাইটা চলে যাবে, তার মানে উপরে থাকবে কত বলেন তো, উপরে থাকবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইনটু n প্লাস 1, উপরে থাকবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইনটু n প্লাস 1, উপরে থাকবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইনটু n প্লাস 1, আর নিচে থাকবে কত বলেন, নিচে থাকবে হচ্ছে এই, এবার দেখ এইটুকু অংশকে কি আমি আবারও আর ফ্যাক্টোরিয়াল লেখা ফেলাইতে পারি না, এইটুকু অংশকে আবারও আর ফ্যাক্টোরিয়াল লেখা যায় কিনা, যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সেই সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, এই অংশটুকুকে আবারও আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো, তাহলে নিচের টুকুকে আবারও লিখলাম আর ফ্যাক্টোরিয়াল, আর সাথে যে এই অংশটুকু ছিল এই অংশটুকুকে আবার লিখতে পারবেন না n মাইনাস আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এবার বলেন উপরে তো প্লাস 1 না মনে হয় মাইনাস 1 থাকার কথা, প্লাস 1 প্লাস 1, ঠিক আছে, ঠিক আছে, ওকে, এইটুকুতে কোনো ঝামেলা আছে? এইবারে বলেন তো, এইবারে বলেন উপরের পার্টটুকুকে আপনি n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারেন কিনা, উপরের পার্টটুকুকে এখন আবার লিখতে পারেন কিনা n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, উপরের পার্টটুকুকে এখন আবার লিখতে পারেন n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, কেন? কি শিখেছিলাম, যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সেই সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, একই জিনিসই কিন্তু বারবার করে ইউজ হইতেছে, n প্লাস 1 ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল আছে না, n প্লাস 1 ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, তাহলে ওটা কি n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল বলা যায় না, n প্লাস 1 ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, তাহলে ওটা তো আপনি n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল বলতেই পারেন। এবার দেখেন তো এই যে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু এত, এই অংশটুকুকে আপনি লিখতে পারেন কিনা n প্লাস 1 cr, বুঝি নাই এটা
এইটা n ফ্যাক্টোরিয়াল কমন নিছি উপর থেকে n ফ্যাক্টোরিয়াল দুই জায়গায় আছে না n ফ্যাক্টোরিয়াল কমন নিছি n ফ্যাক্টোরিয়াল কমন নিলে থাকবে কত n মাইনাস আর প্লাস 1 প্লাস আর তাহলে প্লাস আর মাইনাস আর কাইটা চলে যাবে থাকবে হচ্ছে n প্লাস 1 এটা রিডিউস লিখছি n ফ্যাক্টোরিয়াল ইনটু n প্লাস 1 ঠিক আছে প্লাস আর মাইনাস আর যে কাটে এটা কমন নিয়ে কাইটা দেখাই ঠিক আছে একটা লাইন কম লিখছি এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল না এই যে n প্লাস 1 সি আর এটাই তো ছিল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক আছে কোন আপত্তি এইবারে আসেন আচ্ছা একটু তুলে নেন নারী পর্যন্ত বুঝি নাই এরকম কেউ বল কোনটা এখান থেকে বল করলে তো আমি বুঝতেছি এর আগেরটা এই লাইনের আগেরটা মানে এটার আগেরটা এটার আগের লাইনে আমরা n ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি এই যে এখানেও n ফ্যাক্টোরিয়াল আছে এখানেও n ফ্যাক্টোরিয়াল আছে তাহলে n ফ্যাক্টোরিয়াল কমন যায় না n ফ্যাক্টোরিয়াল কমন নিলে কি থাকবে n মাইনাস আর প্লাস 1 সাথে আরেকটা প্লাস আর থাকবে তাহলে প্লাস আর আর মাইনাস আর তো কাইটা চলে যাবে থাকবে কি n প্লাস 1 থাকবে না ওটাই তো লিখছি n ফ্যাক্টোরিয়ালের মতো আছে প্লাস আর মাইনাস আর কাইটা চলে গেছে তাহলে থাকতেছে n প্লাস 1 এটাই তো লিখছি একটা সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল তাহলে এটা সেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল লেখা যায় না 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল না তাহলে এখানে তো ওই ফরম্যাটেই আছে না n প্লাস 1 ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল তাহলে এটা n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না ডিনোমিনেটর কি হইছে এই যে r ইনটু r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল এই যে এখানে r ফ্যাক্টোরিয়াল এর বদলে r ইনটু r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল লিখছিলি না তাহলে এই অংশটুকুকে আমি আবারও r ফ্যাক্টোরিয়াল লেখা ফেলাইতে পারবো না সেই কাজই তো করছি r ইনটু r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়ালের বদলে লিখছি r ফ্যাক্টোরিয়াল ঠিক আছে আবার আগের জায়গায় ব্যাক করছি ঠিক আছে আবারও আগের জায়গায় ব্যাক করছি বল কি বলতেছ পরেরটাতে আসি আমি একটা জিনিস বুঝতেছি মানে আর এটা আমরা ডিরেক্টলি আর কেন লিখতেছি বলতাম এই যে n প্লাস সি আর এনসিআর এর ফর্মুলা কি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু মাইনাস r ফ্যাক্টোরিয়াল এনসিআর এর ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল তাহলে n প্লাস 1 সিআর এর কি সমস্যা আমি বুঝছি এবার যদি পড়ালেখা করতে মন না চায় তাহলে ক্লাস থেকে একেবারে ডিরেক্ট বের হয়ে যাবে ক্লাসের শুরুতেই আমি বলছি যে শরীরটা ভালো না উদয় হচ্ছে একই জিনিস বারবার চিল্লাচিল্লি করানো যাবে না এবারে আসেন এই প্রবলেমগুলো অনেকদিন আগে পরীক্ষায় আসছে প্রবলেমগুলো আসছে বহুত দিন আগে কারণ এই চ্যাপ্টার শর্ট সিলেবাসে অনেকদিন ধরে ছিলই এই চ্যাপ্টার ছিলই না যার কারণে দেখবেন যে ইউটিউবেও অথবা হচ্ছে অন্য কোনো জায়গায় এই চ্যাপ্টারের উপর কোনো ক্লাস কোনো জায়গায় নাই কারণ হচ্ছে এই চ্যাপ্টার অনেকদিন ধরে শর্ট সিলেবাসের বাইরে তো বোর্ডের যে রেফারেন্সগুলো দেখবেন সেই রেফারেন্সগুলো অনেকদিন আগে পরীক্ষায় আসা প্রশ্ন কারণ হচ্ছে রিসেন্ট টাইমে এখান থেকে কোনো পরীক্ষা হয় না আপনারা পরীক্ষা দিবেন অনেকদিন পরে 26 ব্যাচ অনেকদিন পরে পরীক্ষা দিবেন কোশ্চেনটা একটু তুলে ফেলান np3 = 2 into nc4 হলে এর মান কত if np3 = 2 into nc4 then find the value of n শুরুর দিকে এরকম বেশ কিছু ছোটখাটো কোশ্চেন আছে পরে যায় আমরা হচ্ছে একটু ডিটেইলস কোশ্চেনগুলো শিখব
ডিটেইলস কোশ্চেনগুলো একটু পরে যায় আসি। এইটুকু ফর্মুলা আপনাদের মনে থাকা উচিত। এনপিআর মানে আমরা কত শিখছিলাম? এনপিআর মানে কত শিখছিলাম বলেন? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। মনে আছে না? খায় ফেলাইছেন। এনপিআর এটা মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। আর একটু আগে আপনাদের শিখায় আসছি যে এনসিআর মানে কত? এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এই দুইটা ফর্মুলা জাস্ট হচ্ছে বসাই দিব। এই দুইটা ফর্মুলা জাস্ট বসাই দিব। তাহলে আসেন np3 এর জায়গায় ফর্মুলা বসাই দিই। np3 এর ফর্মুলা বসাই দিলে কি হবে বলেন? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 ইনটু ncr মানে কত হবে বলেন? ncr মানে কত হবে? n ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল। দেখেন তো ফর্মুলা বসাইলে এটা হয় কিনা? ফর্মুলা বসাইলে এই জিনিস থাকে কিনা? কোন আপত্তি আছে? ওকে, এবার আসেন ভ্যালুগুলো একটু রিপ্লেস করব। ভ্যালু রিপ্লেস করার আগে n ফ্যাক্টোরিয়াল তো বোথ সাইড থেকে একা চলে যায়। তাহলে আপনার কাছে এই জিনিস থাকে কিনা? 1 বাই n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল 1 ডিভাইডেড বাই n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল করলে কত হয় একটু দেখেন তো। 2 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল এটা আসলে হচ্ছে 1 বাই 12। তার মানে জিনিসটা দেখতে এরকম আসবে 1 বাই 12 ইনটু 1 বাই n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল। 1 বাই 12 ইনটু 1 বাই 12 ইনটু 1 বাই n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল থাকে। তো একটু দেখেন তো ভাইয়া এটাতে এমনি লেখা যায় কিনা? 1 বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এমনি লেখা পাবো 1 বাই n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল 1 বাই n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল। বলেন এইটুকুতে কোনো আপত্তি আছে কিনা? এইটুকু ঠিকঠাক আছে? এবার একটা কাজ করেন, বোথ সাইড উল্টায় দেন। বোথ সাইড উল্টায় দেন। বোথ সাইডে যদি আপনি উল্টায় দেন তাহলে আপনার কাছে কি থাকবে? n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 12 ইনটু n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এবার আবার সে আগের ফরম্যাট অ্যাপ্লাই করবেন যে n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়ালের বদলে আপনি লিখতে পারবেন n মাইনাস 3 ইনটু n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 12 ইনটু n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল। একই কথা বারবার করে বলতেছি যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সেই সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল যখন করব n মাইনাস 3 ঠিকঠাক মতো হয়ে যাবে তার আগের সংখ্যা। তার মানে n মাইনাস 3 এর চেয়ে এক কম। n মাইনাস 3 এর চেয়ে এক কমলে কত হবে? n মাইনাস 4। n মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হবে। তার মানে n মাইনাস 3 এর ভ্যালু আসবে হচ্ছে 12। তাহলে বলেন n এর ভ্যালু কত আসবে? 15। শেষ। n এর ভ্যালু আসবে হচ্ছে 15। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি? পারবো? শিওর? ওকে, এইটা যদি পারি তাহলে দেখেন তো পরেরটা কি আর আমার করাই দেওয়া উচিত? এগুলো হচ্ছে আপনাদের বইয়ের মধ্যেই আছে, পোস্টার না তুললেও কোনো প্রবলেম নাই। এনপিআর ইকুয়াল টু 240, এনসিআর এর ভ্যালু বলা আছে 120। এন এবং আর এর মান কত এটা আপনার কাছে বের করতে বলছে। তাহলে আপনার কাজ কি? হ্যাঁ, স্লাইড নিজে নিজে ক্যালকুলেশন করতে পারার যে এত অক্ষমতা, এটা খুবই বাজে। এনপিআর ইকুয়াল টু বলছে কত? এনপিআর এটা ইকুয়াল টু বলছে হচ্ছে 240, এনসিআর ইকুয়াল টু 120। আচ্ছা আমি এটাও করাই দিতেছি, পরের গুলো আপনারা একটু করবেন। এনপিআর ইকুয়াল টু বলছে হচ্ছে 240। তাহলে দেখেন তো এই কথা বলা যায় কিনা? এনপিআর মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, তাই তো? npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু হচ্ছে 240। আর ncr মানে কত হবে বলেন? ncr মানে হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল।
n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এটা ইকুয়াল টু কত বলছে? এটা ইকুয়াল টু বলছে হচ্ছে 120। এটা ইকুয়াল টু বলছে হচ্ছে 120। ঠিক আছে, একটা দিয়ে আরেকটারে ভাগ করেন, একটা দিয়ে আরেকটারে ভাগ করেন, এই কাজ করতে পারেন অথবা আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে দেখেন তো ভাইয়া, এখান থেকে এই কথা বলা যায় কিনা, এখান থেকে এই কথা বলা যায় কিনা যে 1/r ফ্যাক্টোরিয়াল ইনটু npr এটা ইকুয়াল টু 120। এই কথা ভাই হুট করে কোথেকে বললেন? এই যে দেখেন n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল যে আছে, এই অংশটুকু কি আপনি npr বলবেন না? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, এই অংশটুকুকেই আপনি কি বলবেন? npr। তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়ালের বদলে npr বসাই দিছি। সুবিধা কি হইছে? সুবিধা হচ্ছে এখন আমি ভ্যালু রিপ্লেস করে দিতে পারবো। এই যে 1/r ফ্যাক্টোরিয়াল এটা ঠিকঠাক কত রয়ে গেল, npr এর বদলে কত বসাবেন? npr এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 240, এটা ইকুয়াল টু হচ্ছে 120। তার মানে 1/r ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত আসবে বলেন? হাফ। তার মানে r ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত আসবে বলেন? 2। তাহলে r এর ভ্যালু কত আসবে? 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 না? তার মানে r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আপনি লিখবেন 2 ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু লিখবেন 2 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাহলে r ইকুয়াল টু কত পাবো? 2। r এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে আমি কি এখন n এর ভ্যালু পেয়ে যাব না? r এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে এখন n এর ভ্যালু পেয়ে যাব। বাকিটুকু কি আর আমার করাই দেওয়া উচিত? বাকিটুকু তো পারা উচিত। r এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিব, n এর ভ্যালু পেয়ে যাব। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, পারবো। ওকে, তোলা হয়েছে। ডান। পরেরটা আমি আর করাই দিতেছি না, পরেরটা হচ্ছে নিজেরা করবেন। আচ্ছা, এটাও আমি আর করাই দেবো না, এটাও নিজেরা করবেন। এটার থেকে আসেন, এখান থেকে হচ্ছে মেইন অঙ্ক শুরু। 4 মার্কের যে অঙ্কগুলা সেটা হচ্ছে এখান থেকে শুরু। এটা একটু তুলে নেন। 4 জন ভদ্র মহিলা সহ 10 জন ব্যক্তির মধ্য থেকে 5 জনের একটি কমিটি কত রকম গঠন করা যেতে পারে যাতে অন্তত একজন ভদ্র মহিলা থাকে? 4 জন ভদ্র মহিলা সহ 10 জন ব্যক্তির মধ্য থেকে 5 জনের একটি কমিটি কত রকমের গঠন করা যেতে পারে যাতে অন্তত একজন ভদ্র মহিলা থাকে? From 10 persons including 4 ladies, in how many ways can a committee of 5 persons be formed such that there is at least one lady in the committee? ঠিক আছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। রেফারেন্স দেখেও বুঝতেছেন যে অঙ্কটা ইম্পর্টেন্ট, টিউতেও অনেক বছর আগে আসছে। না, 12-13 সালে এসেছে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে আমরা একটা বক্স করে ফেলাই আগে। একটা বক্স করে ফেলাই। এই বক্সের মধ্যে কি কি লিখবো? লিখবো হচ্ছে যে আমার কাছে ভদ্র মহিলা আছে কয়জন, ভদ্র পুরুষ আছে কয়জন। ঠিক আছে, যদিও পুরুষ মানুষ আসলে ভদ্র হয় না। তো এই হচ্ছে হ্যাঁ ভদ্র মহিলা, এটা হচ্ছে 4 জন। বল টোটাল মানুষ ছিল কয়জন? টোটাল মানুষ ছিল কয়জন?
টোটাল কয়জন ছিল? 10 জন। তাহলে ভদ্র পুরুষ আছে কয়জন? ভদ্র পুরুষ আছে হচ্ছে 6 জন। ঠিক আছে, এবার আয়, আমার কমিটি বানানো লাগবে কয়জনের? 5 জনের। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে অন্তত একজন ভদ্র মহিলা থাকা লাগবে, একজনের বেশি থাকলেও সমস্যা নেই, মিনিমাম একজন থাকা লাগবে। তাহলে ধরেন আমি ভদ্র মহিলা সিলেক্ট করলাম একজন, তাহলে পুরুষ নেওয়া লাগবে কয়জন? 4 জন। যদি আমি ভদ্র মহিলা নেই 2 জন, তাহলে পুরুষ নেওয়া লাগবে কয়জন? 3 জন। ভদ্র মহিলা যদি 3 জন হয় তাহলে পুরুষ নেওয়া লাগবে কয়জন? 4 জন। ভদ্র মহিলায় যদি 4 জন হয় তাহলে পুরুষ নেওয়া লাগবে কয়জন? এই যে দেখেন, ভদ্র মহিলা 2 জন নিলাম, তাইলে পুরুষ নেওয়া লাগবে হচ্ছে 3 জন। ভদ্র মহিলা যদি 3 জন নেই তাহলে পুরুষ নেওয়া লাগবে 2 জন। ভদ্র মহিলা যদি 4 জনই নেই তাহলে পুরুষ নেওয়া লাগবে কয়জন? পুরুষ নেওয়া লাগবে হচ্ছে 1 জন। ঠিক আছে, এইটুকুতে কারো কোনো আপত্তি আছে? পরীক্ষায় যখন অ্যান্সার করবো তখন এরকম ছক করে অ্যান্সার করবো, তাহলে কাজ শেষ। এবার বলেন, এবার দেখেন, এই যে প্রথম যে কন্ডিশন, এই কন্ডিশনে আপনার জন্য কি হয়েছে? প্রথম কন্ডিশনের জন্য আপনি কি লিখবেন বলেন? প্রথমটার জন্য ভদ্র মহিলা 4 জন থেকে আপনি কয়জন সিলেক্ট করছেন? 1 জন। 4 জন থেকে 1 জন কতভাবে সিলেক্ট করা যায়, কতভাবে বাছাই করা যায়? 4C1। টাস্ক কি কমপ্লিট হইছে? টাস্ক কিন্তু কমপ্লিট হয় না। আমি কিন্তু ক্লাসের শুরু থেকেই খালি একই কথা বলছি, টাস্ক কমপ্লিট হয়েছে কিনা এটা এনশিওর করতে হবে। টাস্ক কমপ্লিট হয় নাই। আপনার পুরুষদের 6 জন থেকে আরো 4 জন বাছাই করা লাগছে না? 6 জন পুরুষ থেকে 4 জন বাছাই করা লাগছে, তাই না? 4 জন থেকে 1 জন বাছাই করছেন, আপনার তো 5 জনের কমিটি শেষ হয় নাই। পুরুষ 6 জনের থেকেও তো 4 জন বাছাই করা লাগছে। দুইটা ইনকমপ্লিট টাস্কের অপশন সংখ্যা সবসময় কি করতে হয়? গুণ করতে হয়। পরের বার আপনি কি করছেন বলেন? পরের বার 4 জন থেকে বাছাই করছেন কয়জন? পরের বার 4 জন থেকে বাছাই করছেন কয়জন? 2 জন। পরের বার 4 জন থেকে বাছাই করছেন হচ্ছে 2 জন। 4 জন থেকে বাছাই করছেন হচ্ছে 2 জন। আর 6 জন থেকে বাছাই করছেন কয়জন বলেন? 6 জন থেকে বাছাই করছেন হচ্ছে 3 জন। 4 জন থেকে 2 জন, 6 জন থেকে 3 জন। তারপরের বার কি করছেন? 4 জন থেকে কয়জন নিছেন? 4 জন থেকে নিছেন 3 জন, 6 জন থেকে 2 জন, 4 জন থেকে 3 জন, 6 জন থেকে 2 জন, 4 জন থেকে 4 জন, 6 জন থেকে 1 জন। এই তো হচ্ছে আপনার টোটাল কাজ, তাই না? প্রথমটার অ্যানসারটা কত বলেন তো? এইটুকু ক্যালকুলেট করলে কত আসে? 4C1 into 6C4। 4C1 into 6C4। এটা একটু বসান। 4C1 into 6C4। এটারে বসাইলে আসতেছে হচ্ছে 60। এটারে বসাইলে আসতেছে হচ্ছে 60। এর পরেরটা হচ্ছে 4C2 into 6C3। 4C2 into 6C3। সো এটা আসবে হচ্ছে 120। তারপরেরটা হচ্ছে 4C3 into 6C2। এটা আসবে আবার 60। তারপরেরটা কত আসে? 4C4 into 6C1। 4C4 into 6C1, এটা আসবে হচ্ছে 6। বলেন তো, এই যে রেজাল্ট গুলো আসছে, এই রেজাল্ট গুলো কি যোগ করবো নাকি গুণ করবো না ভাগ করবো না বিয়োগ করবো? যোগ করবো। সবগুলা রেজাল্ট এখন ফাইনালি আপনার কি করে দেওয়া লাগবে? ফাইনালি সবগুলারে যোগ করে দেওয়া লাগবে, কারণ আপনার তো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট টাস্কের অ্যান্সার সবসময় কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে টোটাল সবগুলারে যোগ করেন, 60 60 120, 240, 246 হবে অ্যান্সার। তার মানে আপনি 5 জনের কমিটি কত উপায়ে গঠন করতে পারবেন? টোটাল 246 উপায়। 5 জনের কমিটি টোটাল কত উপায়ে গঠন করা যাবে? 246 উপায়। ক্লাসের মধ্যে 1 ঘন্টা দেরি করে আসলে পরে বুঝতে পারবেন যে কেন পারমিশন নাই। এখানে অর্ডার ইম্পর্টেন্ট না, তার কারণে হচ্ছে আমরা কম্বিনেশন দিয়ে কাজ করতেছি। যদি অর্ডার ইম্পর্টেন্ট হইতো তাহলে আমরা পারমিশন ক্লাসের শুরুতে এটা নিয়ে হচ্ছে এতক্ষণ চিন্তা করছি যে কেন কোথায় অর্ডার ইম্পর্টেন্ট।
কমিটিতে কি কখনো অর্ডার ইম্পর্টেন্ট হয়? একটা কমিটি যখন তৈরি হয় একটা টিমের মধ্যে ওখানে তো অর্ডার ইম্পর্টেন্ট হয়। আমরা যখন ক্রিয়ামূলী অঙ্ক করছিলাম সেটা তো অনেক ইম্পর্টেন্ট। কে বলছে? আমি সার্ভ করলাম, আমি যেভাবে ইচ্ছে সার্ভ করতে পারবো না। আচ্ছা, এরপরে আসেন এই প্রশ্নটা একটু 5 স্টার দিয়া তোলেন। এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই। এটা যদি প্রশ্ন পরীক্ষায় না আসে কোশ্চেন 2টা অ্যান্সার লেখা দিয়ে আসবেন। ঠিক আছে, এটা এতটাই ইম্পর্টেন্ট, এটা এতটাই ইম্পর্টেন্ট যে এটা পরীক্ষায় আসবেই মাস্ট। 9 জন লোকের একটি দল, এটা 2টা প্রশ্ন আছে বইয়ের মধ্যে, 2টাই বারবার করে বোর্ড পরীক্ষায় আসছে, মানে এটাই বারবার করে ঘুরে ফিরে আসে পরীক্ষায়। 9 জন লোকের একটি দল 2টি গাড়িতে ভ্রমণ করবে। একটি গাড়িতে 7 জন এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত রকমে ভ্রমণ করতে পারবে? A group of 9 persons will travel in 2 cars. One car can accommodate 7 persons and the other can accommodate at most 4 persons. In how many ways can the group travel? সব কি করাই লাগবে? সব কি করাই লাগবে? সব না করে হচ্ছে কলম করে বললেও হয়, কলম করে বলতে হবে। মানে পাশাপাশি লিখলেও হয়। শর্ট করলে তো আর ভাষায় অত প্যারা নাই। না, এত কিছু লেখা লাগবে না। কোশ্চেন তুলছেন এটা? আচ্ছা, এখানে গাড়ি আছে কয়টা? 2টা। 2টা গাড়ির জন্য আমরা 2টা হচ্ছে আলাদা বক্স করে ফেলাইলাম, যে এই হচ্ছে আমাদের আলাদা আলাদা 2টা গাড়ি। একটা গাড়ির নাম দিলাম হচ্ছে এ গাড়ি, একটা গাড়ির নাম দিলাম হচ্ছে এ গাড়ি, আরেকটার নাম দিলাম হচ্ছে বি গাড়ি। একটার নাম দিলাম হচ্ছে এ, আরেকটার নাম দিলাম হচ্ছে বি। এখন দেখেন একটা গাড়িতে সর্বোচ্চ কয়জন ধরতে পারে? একটা গাড়িতে সর্বোচ্চ ধরতে পারে হচ্ছে কয়জন জানি? 7 জন, আরেকটাতে 4 জন। তাহলে আসেন আমরা একটা কাজ করি, নাম দিয়ে দিই যে এটা হচ্ছে এ গাড়ি, এ গাড়িতে সর্বোচ্চ 7 জন ধরে, আর এটা হচ্ছে বি গাড়ি, বি গাড়িতে সর্বোচ্চ 4 জন ধরে। ঠিক আছে, এ আর বি 2টা আলাদা আলাদা গাড়ি আছে। এখন ধরেন আপনি এ গাড়িতে 7 জনেরই তুলে দিলেন, এ গাড়িতে 7 জনেরই তুলে দিলেন, টোটাল কয়জনের গ্রুপ? 9 জনের। 7 জন তো এ গাড়িতে চলে গেছে, তাহলে বাকি থাকে কয়জন? 2 জন। ওই 2 জন যাবে কোথায়? বি গাড়িতে। এ গাড়িতে যদি 6 জন যায় তাহলে বি গাড়িতে যাবে 3 জন, এ গাড়িতে যদি 5 জন যায় তাহলে বি গাড়িতে যাবে 4 জন। এর বাইরে কি আর অন্য কোনো কিছু হওয়া পসিবল? এর বাইরে কিন্তু আর অন্য কোনো কিছু হইতে পারবে না। কেন এর বাইরে আর অন্য কোনো কিছু হইতে পারবে না? কারণ ভাই যদি আপনি এ গাড়িতে 5 জনের জায়গায় 6 জন পাঠান তাহলে তো হচ্ছে আপনার বি গাড়িতে সর্বোচ্চ ধরেই 4 জন, বি গাড়িতে তো সর্বোচ্চ ধরেই 4 জন, তাই না? সো ওইটারে কি আর আপনি কোনো কিছু করতে পারবেন? ওটারে তো আর কোনো কিছু করা পসিবল না। সো এখন আমরা যেই কাজটা করব, এ গাড়িতে পাঠাইছেন কয়জন? এ গাড়িতে পাঠাইছেন হচ্ছে 7 জন, তাই তো? এ গাড়িতে পাঠাইছেন হচ্ছে 7 জন। কয়জনের মধ্য থেকে 7 জনের এ গাড়িতে পাঠাইছেন? 9 জনের মধ্য থেকে। 9 জন থেকে 7 জনকে কত ভাবে বাছাই করা যায়? 9C7 উপায়। 9 জন থেকে 7 জনকে বাছাই করা যায় কত উপায়ে? 9C7 উপায়ে। বাকি 2 জন গেছে কোথায়? বি গাড়িতে। তাহলে 9 জন থেকে 2 জনকে আবার বি গাড়িতে পাঠানো লাগতেছে। টাস্ক কি কমপ্লিট হইছে? না। তাহলে টাস্ক কমপ্লিট হয় নাই, তাহলে 2টারে গুণ করে দিই। তারপরে আবার কি করবেন বলেন? তারপরে আবার কি করব? এই যে দেখেন বাকিগুলোর জন্য কি সেম না? বাকিগুলোর জন্য তো সেম। 9 জন থেকে 6 জন 3 জন,
5 জন 4 জন 6 3 5 4 প্রথমটা একটু ক্যালকুলেট করে বলেন কত আসে এই পুরাটারে হচ্ছে এই সাইডে নিয়ে আসে আরো প্রথমটা ক্যালকুলেট করলে কত আসে 1296 পুরাটা মানে গুণ করার পরে এটা আসবে হচ্ছে 1296 এরপরটা আছে 7056 7056 লাস্টেরটা লাস্টেরটা আছে 15876 15876 এবার সবগুলারে কি করা লাগবে যোগ করে দিব সবগুলারে যোগ করে দেন যোগ করে একটু বলেন রেজাল্টটা কত আসে 24 এই যে টোটাল হচ্ছে এতগুলা উপায়ে ভ্রমণ করা হয়েছে 9 জনের একটা দল তারা দুইটা গাড়িতে ভ্রমণ করবে দুইটা গাড়িতে টোটাল এতগুলা উপায়ে ভ্রমণ করা হয়েছে আসলে বুঝছি এখানে কি অর্ডার আসলে ইম্পর্টেন্ট অর্ডার তো ইম্পর্টেন্ট না সো অর্ডার যেহেতু ইম্পর্টেন্ট না কারণ একটা গাড়িতে ঢুকলেই তো হইছে কয়জন যাইতেছে সেটা ইম্পর্টেন্ট কোন অর্ডারে ঢুকতেছে কোন অর্ডারে বের হইতেছে এটা তো আসলে ইম্পর্টেন্ট না ঠিক আছে এবার সুন্দর মতো এটারে কাইটে দেন এইটা এইটার সমস্যাটা কোথায় হয়েছে সমস্যা হচ্ছে এখানে একই জিনিস আপনি দুইবার রিপিট করছেন একই জিনিস দুইবার কেমনে রিপিট করছেন এই যে দেখেন ক্লাসের শুরুতে আমি আপনাদের সম্পূরক সমাবেশ পড়ায় আসছিলাম না সম্পূরক সমাবেশে কি বলছিলাম 9 জন থেকে 7 জন বাছাই করা যেই কথা 9 জন থেকে 2 জন বাদ দিয়ে দেওয়া কি একই কথা না একই ক্যালকুলেশন আপনি ডাবল করতেছেন না একই ক্যালকুলেশন ডাবল হইতেছে না আপনি একটু নরমালি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে ভাই টোটাল মানুষ ছিল কয়জন 9 জন 9 জন থেকে যখন আপনি সিলেক্ট করে 7 জনকে এই গাড়িতে পাঠাই দিবেন বাকি 2 জনকে কি আর আপনার সিলেক্ট করা লাগছে বাকি 2 জনের বাই ডিফল্ট দ্বিতীয় গাড়িতে চলে যাওয়া লাগবে না বাকি 2 জনের কি আর সিলেক্ট করার কোনো কিছু আছে বাকি 2 জনের তো আর সিলেক্ট করার কিছু নাই বাকি 2 জন বাই ডিফল্ট কোন গাড়িতে যাবে বি গাড়িতেই যাবে তার মানে এই যে এইটুকু ক্যালকুলেশন আপনি করছেন এই ক্যালকুলেশনটুকু আপনার এক্সট্রা হইছে এই ক্যালকুলেশনটুকু আপনার উচিত হয় না অ্যানসার আসবে হচ্ছে 9C7 প্লাস 9C6 প্লাস 9C5 অ্যানসার আসবে হচ্ছে এটা অ্যানসার আসবে হচ্ছে এটা 9C7 প্লাস 9C6 প্লাস 9C5 এটা দেখেন কত আসে ঠিক আছে এই প্রশ্নটা বারবার করে পরীক্ষায় দেয় এই কারণে পোলাপান অঙ্কগুলা করতে করতে এই ভুলটা করে ফেলায় এই ভুলটা করে ফেলায় যে 9C7 ও আলাদা করে বের করে 9C2 ও আলাদা করে বের করে ঠিক আছে হোপফুলি এই ভুলটা আপনারা পরীক্ষার হলে করবেন না আপনাদের উপরে বিশ্বাস তো অনেক বেশি 9C6 সব মিলে 246 9C5 সবগুলা যোগ করলে আসবে হচ্ছে 246 তাহলে টোটাল 246 উপায়ে তারা ভ্রমণ করতে পারবে ঠিক আছে টোটাল 246 উপায়ে ভ্রমণ করা পসিবল এবার বুঝছি ভুল হবে এটা শিওর ওকে এবার আসেন এইটার সিমিলার আরেকটা প্রশ্ন হচ্ছে এটা এটার এক্সাক্ট হুবহু সিমিলার প্রশ্ন হ্যাং করছে এখানে এই যে এটার হুবহু সিমিলার প্রশ্ন এটা এই যে বুটেক্সে আসছে তারপর হচ্ছে বোর্ড পরীক্ষায় বুটেক্সে এটা দুইবার আসছে বুটেক্সে এটা দুইবার আসছে এটা এবার নিজেরা একটু করে ফেলান একই অঙ্ক দুইবার প্র্যাকটিস করানোর কারণ হচ্ছে যে অন্তত একবার নিজেদের প্র্যাকটিস হয়ে যাবে কোশ্চেনটা একটু তুলে ফেলান 7 জন লোকের একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে যার একটিতে 7 জনের বেশি এবং অপরটিতে 4 জনের বেশি ধরে না দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে আগেরবার সেম কোশ্চেনই বলছিল 9 জনের কথা এবার বলছে 7 জনের কথা
আর এটা একটা কত আসে? টোটাল হচ্ছে 99 উপায়ে ভ্রমণ করতে পারবে। পারবো? আদৌ সম্ভব, হ্যাঁ। আদৌ সম্ভব। এখন এত কিছু তো রিয়েল লাইফে তুই ধর যে তুই কোনো একটা পিকনিকে যাইছিস, ঠিক আছে, তখন তো আর তুই বসে বসে এটা হিসাব করবি না যে কত উপায়ে ভ্রমণ করা সম্ভব, ঠিক আছে, তখন তোর জন্য যেটা কমফোর্ট এবং তুই ওই গাড়িতে যাবি। মোটা জীবন হ্যাঁ, মানে তখন তো আর তুই এটা হিসাব করবি না যে ভাই আমার টোটাল 96 উপায়ে যাওয়া যায়। ব্যালেন্স করা যাবে, চার জনের গাড়িতে আপনার জন্য খাওয়া যাবে সমস্যা। আর ছেলে মানুষ ধর যে এরকমও গেছে, ওই যে ইয়া আছে না, লিফান কেপিয়ার তো স্পোর্টস বাইক, ওটাতে ধর যে দুইজন বসাটাই টাফ, ঠিক আছে, ওই বাইকে আমার মতো 3 জন আমরা বসছি, ঠিক আছে, ওই বাইকেও 3 জন আমরা বসছি, ঠিক আছে, এন্ড আমার মতো হেলদি মানুষ, ঠিক আছে, ধর যে চিকনা চাকনা হইলেও একটা কথা, ছেলে মানুষ ধর যে ওরকম বাইকে 3 জন 4 জন এটা যাওয়া তাও ভাই আপনি কেপিআরে যাইতে পারবেন, জিএসএক্স এর তো ওটাও পছন্দ। ওই সিটে তো আপনি 99টা 96 আসে, কত জানি বলবো, 99। ভাই বল। চেস বোর্ডে কি এরকম ক্যালকুলেশন করা যায় যে কতগুলো হ্যাঁ, চেস বোর্ড আমরা পড়বো লাস্টের দিকে পড়বো, যদি হচ্ছে মানে সময় হয়, মানে ওগুলা বোর্ড পরীক্ষায় আসবে না, ওগুলা শুধুমাত্র হচ্ছে শিখার জন্য শিখায়। আচ্ছা, এরপরে আসেন, একটি স্কুলে বিজ্ঞান বিভাগের ছাত্র আছে 6 জন, কলা বিভাগের ছাত্র আছে 4 জন। এদের মধ্যে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। কত উপায়ে কমিটি গঠন করা যেতে পারে? ঠিক আছে, সায়েন্সের ছাত্র আছে, মানে সায়েন্সের স্টুডেন্ট আছে 6 জন, আমি চাইলে ওই আর্টসের স্টুডেন্ট আছে হচ্ছে 4 জন। আমি চাইলে কলা বিভাগ নাও হতে পারি। হ্যাঁ, কোশ্চেন মানে সায়েন্সের হচ্ছে কাদের সংখ্যাগরিষ্ঠতা দিতে হচ্ছে, হ্যাঁ, বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিতে হচ্ছে, বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে, মানে অ্যাটলিস্ট একজন হইলেও বেশি থাকতে হবে, সায়েন্সের জন্য একজন হইলেও বেশি থাকে। এটা আমি মনে মনে ভাবতেছিলাম সেটা যে এই ট্রান্সলেশন গুলা তো ইউজুয়ালি যেটা হয় যে বাংলাগুলা হচ্ছে আমি লেখা দেই, তো যে টাইপিস্ট আছে সে হচ্ছে ওটারে কপি করে হচ্ছে কোনো না কোনো ভাবে এটা চ্যাট জিপিটি হোক জেমিনাই হোক ট্রান্সলেট করায়। তো এই যে এখানে কলা বিভাগ আছে, আমি ট্রান্সলেশনটা অনেকক্ষণ ধরে পড়তেছিলাম যে এই কলা বিভাগে কোনো জায়গায় ব্যানানা গ্রুপ লিখছে কিনা, আমি অনেকক্ষণ ধরে এটা অনেক কনফিউশনের মধ্যে ছিলাম, কারণ এদের দিয়ে কাজ করাইতে গেলে আসলে এটা একটা ঝামেলা, মানে ওরা কোনো কিছু চেকও করবে না, ঠিক আছে, আমি এর জন্য পুরো কোশ্চেনটা আবার ভালো করে পড়ছি যে কোথাও ব্যানানা গ্রুপ লিখছে কিনা, না কোথাও লেখে নেই, একটু অন্তত কপাল না পাও। এআই স্কুল সেভাবে বুঝে গেছে। হ্যাঁ, এআই না এআই এর একটু ব্রেন হইছে আর কি। এআই ভুল করতো না, যদি টাইপিস্ট করতো তাকে ভুল হতো। আর এআই থাকতে এআই ধর যে এই টাইপের রিপিটিটিভ কাজ যেগুলো আছে এগুলো রিপ্লেস করবে সবার আগে। আগে ধর যে এক একটা টাইপিস্টের পিছনে আমাদের যে টাকা খরচ হতো, এখন হচ্ছে আমরা নিজেরাই ওই কাজ করে ফেলি, এত টাকা আসলে খরচ করা লাগে না, এগুলো হচ্ছে এখন নিজেই করে ফেলি, বেকারত্ব আরো বাড়তেছে। বেকারত্ব বাড়তেছে। টোটাল স্টুডেন্ট আছে 6 জন, এটা এবার আপনারা নিজেরাই পারবেন। টোটাল স্টুডেন্ট আছে হচ্ছে কয়জন? 6 জন। বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দেওয়া লাগবে, বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দেওয়া লাগবে। তাহলে আসেন আগে হচ্ছে ইয়াটা একটু করে ফেলাই, গ্রুপিংটা একটু আগে করে ফেলাই। এখানে ধরেন যে সায়েন্সের আপনার টোটাল স্টুডেন্ট আছে কয়জন? সায়েন্সের টোটাল স্টুডেন্ট আছে হচ্ছে 6 জন। আর আর্টসের টোটাল স্টুডেন্ট আছে কয়জন? আর্টসের আছে হচ্ছে 4 জন। আর্টসের আছে হচ্ছে 4 জন। এখন সায়েন্সের স্টুডেন্ট ম্যাক্সিমাম থাকা লাগবে, তো সায়েন্সের ধরেন আমি 6 জনই নিলাম, আর্টসের 0 জন নিলাম, তাতেও তো সমস্যা নেই। এবার ধরেন যে সায়েন্সের 5 জন নিলাম, সায়েন্সের 5 জন নিলাম, আর্টসের 1 জন নিলাম, তাতেও সমস্যা নেই। সায়েন্সের 4 জন নিলাম, সায়েন্সের 4 জন নিলাম, আর্টসের 2 জন নিলাম, তাতেও সমস্যা নেই। কিন্তু আমি যদি এখন সায়েন্সের 3 জন নেই, আর্টসেরও যদি 3 জন নেই, তাহলে কি আর সায়েন্সের মেজরিটি থাকবে না? তার মানে পরের পার্টগুলা কি আর আমার ভ্যালিড কোনো কেস হবে না? তাহলে এই পর্যন্তই হচ্ছে শেষ করে দেব, এই পর্যন্তই কাজ শেষ, এই পর্যন্তই হচ্ছে কাজ শেষ, ঠিক আছে?
এইবার এইবার হচ্ছে বাকি কাজটুকু করেন। বাকি কাজটুকু তো হচ্ছে এবার নিজেরাই করতে পারবেন। বলেন প্রথমটাতে বাছাই সংখ্যা কত? প্রথমটার জন্য কি করব? 6c6 ইন্টু 4c0, 6c6 ইন্টু 4c0। তারপরেরটাতে কত বসাবো বলেন? পরেরটাতে বসাবো হচ্ছে 6c5 4c1, 6c5 4c1। তারপরেরটাতে বসাবো 6c4 4c2। এই সবগুলারে এখন যোগ করে দেন। প্রথমটার রেজাল্ট কত আসে একটু বলেন? 6c6 ইন্টু 4c0 1 আসে। 6c6 ইন্টু 4c0 এটার অ্যান্সার আসবে হচ্ছে 1। তারপরে 6c5 ইন্টু 4c1 24, এটার অ্যান্সার আসবে হচ্ছে 24। এন্ড ফাইনালি 6c4 ইন্টু 4c2, 6c4 ইন্টু 4c2, 6c4 ইন্টু 4c2, এটা আসবে হচ্ছে 90। এবার তাইলে সবগুলারে যোগ করে দেন, সবগুলারে যোগ করে দেন। 90 আর 24 যোগ করলে কত হয়? 90 যোগ 24 যোগ 1, তাহলে আসবে হচ্ছে 115। তাহলে মোট মার্ক কমিটি গঠন করা যাবে কত উপায়? 115 উপায়। মোট মার্ক কমিটি গঠন করা যাবে হচ্ছে 115 উপায়। কোন আপত্তি আছে? কোন আপত্তি? কোনটা? এইবার তো সায়েন্সের যে 6 জন আছে, সায়েন্সের 6 জন থেকে আমি 6 জনই নিছি, 4 জন থেকে 0 জন নিছি, এটা বাদ দে। সায়েন্সের 6 জন থেকে 5 জন নিছি, কিন্তু আবার 4 জন থেকে একজন সিলেক্ট করা লাগবে না? এবার তো আমার সিলেক্ট করা লাগতেছে। আগের বার না হয় আমার সিলেক্ট করা লাগে নাই, যে এই কেসটাতে 9 জন থেকে 7 জন আমি পাঠাই দিছি, বাকি 2 জন তো আর আলাদা করে বাছাই করার কিছু নাই। কিন্তু এইবার তো আমার বাছাই করে নেওয়া লাগবে যে 4 জন থেকে কোন একজনকে নিব। ঠিক আছে, এবার তো আমার বাছাই করে নেওয়া লাগবে। বলেন বুঝছি কিনা? ভাই এখানেও তো অটো বাজাইতেছে। না, এখানে তো অটো যাইতেছে না, এর জন্যই তো আমার 2টা স্টেপে কাজটা করা লাগছে। আচ্ছা না, ইনডাইরেক্টলি যাচ্ছে। এই 4 জন থেকে একজন বাছাই করা লাগবে না? এই 4 জন থেকে যদি একজন বাছাই না করে দেবে, কমিটি শেষ হবে কেন? কমিটি ফিল আপ হবে কেন? কমিটি তো ফিল আপ করা লাগবে। পরেরটা আসেন, এইটাও একটু, এইটা একটু ইম্পর্টেন্ট আছে ভালোই। এইটা অ্যাডমিশন পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশন পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট। একটু তুলে নেন। 3টি শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে এবং একজন নির্বাচক শূন্য পদ সংখ্যার বেশি নয় এমন যে কোনো সংখ্যক প্রার্থীর জন্য ভোট দিতে পারেন। কত প্রকারে একজন নির্বাচক ভোট দিতে পারবেন? জিরো পোস্ট লেখছি। না, এটা এই যে ইয়াতে আপনারা কি আদর্শ গ্যাস করছেন ফিজিক্সের? আইডিয়াল গ্যাস। এই আদর্শ গ্যাসের মধ্যে একটা টপিক আছে, দেখবেন যে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। আমাদের সময় বোর্ড পরীক্ষায় 2019-এ ঢাকা বোর্ডের ফিজিক্স পরীক্ষার প্রশ্ন দেখবেন, ওখানে বাংলা ভার্সনের প্রশ্নের মধ্যে ক নাম্বারে লিখছে যে স্বাধীনতার মাত্রা কাকে বলে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, মানে বাংলা ভার্সন প্রশ্ন ঠিক আছে। এন্ড এটা যে ডিগ্রি অফ ফ্রিডম লেখা লাগবে, ইংলিশ ভার্সনের প্রশ্নের মধ্যে লিখছে ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, ও পুরো টার্মই চেঞ্জ করে ফেলাইছে। ঠিক আছে, যে ডিগ্রি অফ ফ্রিডম না লিখে পুরো ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স লিখছে। তো পোলাপান তো বুঝছে যে এটা আসলে ডিগ্রি অফ ফ্রিডম হওয়ার কথা। এখন মানে নর্মাল কমন সেন্স কি বলে যে ভাই ফ্রিডম আর ইন্ডিপেন্ডেন্স এই দুইটা তো আসলে মানে সিমিলার ওয়ার্ড, যে কোনো একটা লেখলেই তো হচ্ছে। বাট যেগুলো হচ্ছে সাইন্টিফিক টার্ম, এই সাইন্টিফিক টার্মগুলো তো আর আপনি আপনার ইচ্ছা মতো সিমিলার ওয়ার্ড দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন না। সাইন্টিফিক টার্মগুলো তো সাইন্টিফিক টার্মের মতো করে লিখতে হবে। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে আসলে একটু সাবধান থাকা লাগবে। কোশ্চেন তুলছেন শূন্য পদের জন্য? আচ্ছা, তাইলে মনে হয় এটা তপন স্যারের বই থেকেই কপি করছে। আমি তো ভাবছি যে নিজেরা ট্রান্সলেট করতে দেওয়া হয়তো ভুল লিখছি। মানে তখন তো ধর যে 2019 সালে তো আর এত কিছু অ্যাভেলেবল ছিল না। তখন তোদের হচ্ছে একটা সিক্রেট বলে দিয়েছি, তখন হচ্ছে আমরা কোশ্চেন করতাম কেমনে, ধর যে আমাদের তো বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটারই কোশ্চেন করা লাগবে। তখন আমরা কোশ্চেন করতাম হচ্ছে আগে ইংলিশ ভার্সনের কোশ্চেন দিতাম, ঠিক আছে, ওটার বাংলায় ট্রান্সলেট করতাম। যে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করাটা ভালো না, এর চেয়ে ইংলিশ থেকে বাংলা ভার্সনে কনভার্ট করে ফেলে, ওটা শোনা। এটাতে কি করবো বল? 3টা শূন্য পদের জন্য প্রার্থী আছে কয়জন? 10 জন।
শূন্য পদ সংখ্যার বেশি নয় এমন যে কোনো সংখ্যক প্রার্থীর জন্য ভোট দিতে পারবেন। কত প্রকারে একজন নির্বাচক ভোট দিতে পারেন? এটা একটু নিজেরা চিন্তা করেন তো। শূন্য পদ সংখ্যার বেশি নয় মানে হচ্ছে তিনটা শূন্য পদ আছে তো, ভ্যাকেন্সি আছে কয়টা? তিনটা। একজন নির্বাচক তিনজনের ভোট দিতে পারে, ঠিক আছে? তিনজনের ভোট দিতে পারবে। এখন কোশ্চেন হচ্ছে যে কতভাবে সে ভোট দিতে পারবে। কতভাবে ভোট দেওয়া হবে? একটু ভাবেন, এটা আসলে কঠিন কোনো কিছু না। আচ্ছা, এই যে এইখানে তিনটা শূন্য পদ আছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে আসলে আগে বোঝা দরকার। ধরেন এই যে ইউনিয়ন পরিষদের যে নির্বাচনগুলা হয়, এই নির্বাচনগুলোতে সাপোজ কে কার কার নির্বাচন হয়, চেয়ারম্যানের, তারপর হচ্ছে মেম্বারের, এইরকম হাবিজাবি বিভিন্ন টাইপের পোস্ট থাকে না? একজন ভোটার যখন ভোট দিতে যায়, সে মনে করে যে খালি চেয়ারম্যানের ভোটটা দিয়ে চলে আসছে, ও যদি মেম্বারের ভোট না দেয় তাহলে কি কিছু বলার আছে? বা কেউ একজন ধর মেম্বারেরটা দিল, চেয়ারম্যানেরটা দিল না, তাইলেও কিছু বলার আছে না? তার মানে একজন ভোটারের ভোট দেওয়ার মতো অপশন আছে কয়টা? সে চাইলে একজনকেও ভোট দিতে পারে, চাইলে দুইজনকেও ভোট দিতে পারে, চাইলে তিনজনকেও ভোট দিতে পারে, তাই না? তার মানে একটা ওয়ে হওয়া পসিবল যে ভাই 10 জন থেকে যে কোনো একজনকে ভোট দিছে, সেটা হইতে পারে 10C1। 10 জন থেকে যে কোনো দুইজনকে ভোট দিছে, সেটা হইতে পারে 10C2। 10 জন থেকে যে কোনো তিনজনকে ভোট দিছে, সেটা কত হইতে পারে? 10C3। প্রার্থী কত? 10 জন না? 10C3 পর্যন্তই যাবে, এর চাইতে বেশি আর যাওয়া পসিবল না। কারণ কি? কারণ পদ আছে কয়টা? তিনটা। প্রশ্নে কি বলছে? যে নির্বাচক শূন্য পদ সংখ্যার বেশি নয়। শূন্য পদ সংখ্যার বেশি নয় মানে কি? 10C4 সংখ্যক ভোট কি দেওয়া পসিবল না? 10C4 সংখ্যক, 10C5 সংখ্যক ভোট দিতে পারবে না, কারণ শূন্য পদ আছেই তিনটা। 10 জনের থেকে তিনটা পর্যন্ত ভোট দেওয়া পসিবল। 4টা ভোট কি আর দিতে পারবে না? এখন বলেন এই সবগুলো আমি কি করে দিব? সবগুলো আমি যোগ করে দিব। যোগ করলে কত আসে একটু দেখেন। 175। যোগ করলে আসবে হচ্ছে, হ্যাঁ, ভোট যদি না ক্যাশ এইটা না দিলে তাহলে তো তোর ভোট কেন্দ্রে যাওয়ারই দরকার, ঠিক আছে? যদি ভোট নাই দিতে চাস তাহলে তুই বাসায় বসে ঘুমাবি, তাই তো তোর। এখন ধর যে তোর -0 করে দিবি। এটাও একটা অপশন যে ভাই -0 করলেও তো আচ্ছা ঠিকঠাক আসে, ঠিক আছে? ধর তুই যে ভ্যালেন্টাইন্স ডে গেছে, তারপর হচ্ছে এই যে গত কয়েকদিন আগে পয়লা বৈশাখ গেছে, তুই কি হচ্ছে বাসার থেকে বের? তো তুই আগে বল, তুই কি আগে বাসার থেকে বের হয়েছিস? হ্যাঁ, আমি তো বের হয়েছি, তুই বের হয়েছিস বাসার থেকে? হ্যাঁ, আচ্ছা, ধর যে তোর যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে তো তোর বাসার থেকে বেরই হওয়ার দরকার, তুই তো বাসায় বসে। হ্যাঁ, এটা তো এখনো বুঝা যায়। আচ্ছা, সো আচ্ছা, এর মধ্যে আজকে হচ্ছে আমাদের সমাবেশে দেখেন বিন্যাসের টোটাল হচ্ছে 3টা ক্লাস গেছে। আমার কাছে মনে হয় 3টা ক্লাস বিন্যাসের জন্য মোর দেন এনাফ। মানে বিন্যাসের একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত টাইপের প্রবলেম হওয়া পসিবল সবগুলো হচ্ছে আমরা 3টা ক্লাসের মধ্যে শেষ করছি। সমাবেশের হোপফুলি আর একটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত। এক ক্লাসে যদি শেষ না হয় আর 2টা ক্লাস সর্বোচ্চ লাগতে পারে। আজকে একটা ক্লাস গেছে, আর 2টা ক্লাসের মধ্যে সমাবেশ শেষ হয়ে যাওয়া উচিত। সো সমাবেশ শেষ হইলে তারপরে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন শুরু করবো ইনশাল্লাহ। সো সমাবেশটা একটু সুন্দর মতো শেষ করে আসবেন, মানে যে অঙ্কগুলা করানো হইতেছে ডেইলিটা ডেইলি শেষ করবেন, তাই এই কাজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড পেপার একটু পরে দেবো।